আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল। এদিকে বিএনপি জামায়াত দ্বন্দ্ব উভয় চাপে রাখার কৌশল কি? জানাবো আন্দোলনের পথে একলা বিএনপি এবং সর্বশেষ জানাবো গত 15 বছরে $280 বিলিয়ন পাচার হয়েছে বলছেন মির্জা ফখরুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল। অ্যাডভোকেট ইকবাল কবিরকে প্রধান উপদেষ্টা করে দেশ জনতা পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মোহাম্মদ নূর হাকিমকে চেয়ারম্যান এবং ইদ্রিস আলী নান্টুকে সাধারণ সম্পাদক করে 105 সদস্যের কার্যনির্বাহী কমিটির নামও ঘোষণা করেছে দলটি। দলের ঘোষণাপত্র পাঠ করার সময় চেয়ারম্যান নূর হাকিম বলেন, দলটির লক্ষ্য একটি সুখী, সমৃদ্ধ, উন্নত, ন্যায়সঙ্গত, দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক, উদার, গণতান্ত্রিক এবং বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা। তিনি উল্লেখ করেন, দেশ জনতা পার্টি 2016 সালের 12 ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল। জনগণের প্রতিনিধিত্ব করা, তাদের মানবিক মুক্তি ও কল্যাণ নিশ্চিত করা এবং জাতি গঠনে অবদান রাখা ছিল দলটির মূল উদ্দেশ্য। দলটি এমন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে যা দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ মুক্ত, যেখানে পূর্ণ কর্মসংস্থান, পরিষ্কার জলবায়ু এবং পরিবেশ সুরক্ষার নিশ্চয়তা থাকবে। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ দেশ জনতা পার্টি সাম্প্রদায়িক বিভেদমুক্ত একটি মানবিক, নিরাপদ এবং বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করবে। বিএনপি জামায়াত দ্বন্দ্ব উভয় চাপে রাখার কৌশল কি? 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই নানা ইস্যুতে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে দীর্ঘদিনের দুই মিত্র দল বিএনপি ও জামায়াত। বক্তব্য, বিবৃতিতে একে অপরের আক্রমণে লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। মাঝখানে কিছুদিন বিএনপি জামায়াতের কথার বাহাস বন্ধ থাকলে এখন আবার শুরু হয়েছে। 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা কি ছিল সেটাও স্মরণ করিয়ে দিয়ে তারা কোন সেক্টরে যুদ্ধ করেছিল তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী জামায়াত কিভাবে দেশপ্রেমিক হলো সেটা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির নেতারা। বিএনপির নেতারা বলছেন, 5ই আগস্টের পরে জামায়াত প্রথমে বিএনপিকে আক্রমণ করে বক্তব্য দেওয়া শুরু করেছিল। তাদের আক্রমণের পরিপ্রেক্ষিতে বিএনপি শুধু সেই সব কথার জবাব দিয়ে আসছে। বিএনপি নেতা রফিকুল ইসলাম বলেন, এখানে পরিকল্পনা করে কিছু করা হচ্ছে না, কথার প্রসঙ্গে কথা আসছে। জামায়াতের পক্ষ থেকে যেসব বক্তব্য দেওয়া হচ্ছে তার পরিপ্রেক্ষিতে শুধু জবাব দেওয়া হচ্ছে, এখানে কথার প্রসঙ্গে কথা আসছে। তিনি আরো বলেন, এখন আগামী নির্বাচনের বিষয়টি পরিষ্কার নয়। যখন নির্বাচনের বিষয়টি পরিষ্কার হবে তখন বোঝা যাবে কারা আগামী দিনে বিএনপির নির্বাচনী জোট সঙ্গী হবে। জামায়াত ও সমমনা দলগুলো দীর্ঘদিন আমাদের সঙ্গে আছে, একসঙ্গে অনেক আন্দোলন সংগ্রাম করেছি। সুতরাং এখনই বিষয়টি বলা সম্ভব নয় আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে জামায়াত থাকবে কিনা। তবে বিএনপির এক নেতা বলেন, বিএনপি ও জামায়াতের দ্বন্দ্বের বিষয়টি এখনই সিরিয়াসলি দেখার মতো সময় হয়নি। আপাতত আমার কাছে মনে হচ্ছে উভয় পক্ষই একে অপরকে চাপে রাখে কতটা সুবিধা আদায় করে নিতে পারে সেই চেষ্টা করছে। আন্দোলনের পথে একলা বিএনপি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে সঙ্গীতটি মানুষের অভীষ্ট অর্জনের পথে দৃঢ়চিত্তে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা নিঃসন্দেহে। মূলত কোনো কাজের সফলতার জন্য অনেকের অসহযোগিতাকে উপেক্ষা করে সব বাধাবিঘ্ন অতিক্রম করে এগিয়ে যাওয়ার প্রেরণাই কবিগুরুর এই গান। লক্ষ্য অর্জনে দৃঢ়চিত্তে নির্ভরে এগিয়ে যাওয়ার কোনো বিকল্প নেই। এই পথ চলায় অনেক সময় সহযোগী পাওয়া যায় না, একাই এগিয়ে যেতে হয়। কবিগুরুর গানটি মনে পড়ল গত 20 ডিসেম্বর সমকালের প্রধান প্রতিবেদনের শিরোনাম দেখে। দ্রুত নির্বাচনের লড়াইয়ে একা বিএনপি শীর্ষক প্রতিবেদনটি পড়ে মনে হলো এই পথে বোধ করি বিএনপিকে একাই চলতে হবে। প্রতিবেদনে বলা হয়েছে, 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলো জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নে বহুধা বিভক্ত হয়ে পড়েছে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক শক্তি বিএনপি অতি দ্রুত নির্বাচনের জন্য বারবার তাগিদ দিলেও দ্বিতীয় বৃহৎ দল জামায়াতে ইসলামী ধীরে চলনীতি গ্রহণ করেছে। বিএনপি নির্বাচিত সরকারই রাষ্ট্র সংস্কার করবে বলেও জামায়াত বলছে, আগে সংস্কার পরে নির্বাচনের কথা। অন্যদিকে আগস্ট গণ অভ্যুত্থানের মূল কারিগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব ইতিমধ্যে পরিষ্কার বলেছে, জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার হওয়ার আগে দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমকালকে বলেছেন, নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে, তবে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি দেখছি না। আশা করেছিলাম প্রধান উপদেষ্টা এবার নির্বাচনের রোডম্যাপ দেবেন, তিনি তা দেননি, এটি আমাদের হতাশ করেছে। অন্যদিকে জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, আমাদের সবার দাবি সংস্কার, তারপর নির্বাচন। আমাদের বলতে এতদিন যারা নির্বাচনের জন্য লড়াই করেছেন তাদের বুঝিয়েছেন উল্লেখ করে তিনি বলেছেন, এত বছর আন্দোলন হয়েছে সুষ্ঠু নির্বাচনের জন্য, ভোটাধিকার জন্য।
তা ঠিক করতে নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে হবে। অন্যান্য সংস্কার তো আছেই। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, আগে জুলাই গণহত্যা ও শেখ হাসিনার বিচার, পরে নির্বাচন হতে হবে। আগস্ট গণঅভ্যুত্থানের অন্যতম পুরোধা এবং সরকারের এক উপদেষ্টাও বলেছেন, শুধু একটা নির্বাচনের জন্য এত রক্ত দেয়নি মানুষ। কেউ কেউ মনে করেন গণঅভ্যুত্থানের বৈষম্যবিরোধী ছাত্র নেতৃত্ব এবং সেই আন্দোলনের সহযোগী বিএনপি, জামায়াত ইসলামী ও অন্যান্য দলের মধ্যে এই মতবিরোধের ফলে পরাজিত ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দেওয়ার সুযোগ পেতে পারে। তারা এই ক্রান্তিকালে বিএনপির অতি দ্রুত নির্বাচনের দাবিকে অবিবেচনা প্রস্তুত বলে মনে করেন। কেননা রাষ্ট্র সংস্কারের যে কাজ ইতোমধ্যে শুরু করেছে অন্তর্বর্তী সরকার, তা সম্পন্ন করতে একটু সময় লাগবেই। সেই সময়টুকু শুধু বিএনপি নয়, সব রাজনৈতিক দলকেই ধৈর্য ধরে সরকারকে সহযোগিতা করতে হবে। 16 ডিসেম্বর বিজয় দিবসের সকালে দেওয়া ভাষণ থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 2025 সালের ডিসেম্বরে অথবা 2026 সালের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন। সবাই এই ঘোষণাকে নির্বাচনের প্রাথমিক রোডম্যাপ হিসেবে স্বাগত জানালেও বিএনপি খুশি হতে পারেনি। তারা চাচ্ছে সুনির্দিষ্ট দিন তারিখ সহ নির্বাচনের রোডম্যাপ, অথচ যেন তেন প্রকারের একটি নির্বাচন বিদ্যমান সমস্যার সমাধান দেবে না। লীগ সরকারের আমলে লণ্ডভণ্ড হয়ে যাওয়া সংবিধান, প্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রীয় কাঠামোর আমূল সংস্কার ছাড়া নির্বাচন হবে অর্থহীন। বাংলাদেশকে একটি সত্যিকার গণপ্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সংস্কারের বিকল্প নেই। একই সঙ্গে বিগত সরকার বিরোধী আন্দোলনে সম্পৃক্ত ও সমর্থনকারী দলগুলো এই প্রশ্নে একমত। 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর 8ই আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন হলে রাজনৈতিক দলগুলো রাষ্ট্র সংস্কারে এই সরকারকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার অঙ্গীকারে জাতির সামনে করেছিল। এখন যদি তাদের কেউ কেউ সেই অঙ্গীকার থেকে সরে যেতে চায়, তাহলে সেটা হবে দুর্ভাগ্যজনক। অবশ্য নির্বাচনের জন্য বিএনপি এই অধৈর্য হয়ে ওঠার কারণও রয়েছে, যার কিছুটা সমকালের ওই প্রতিবেদনেও তুলে ধরা হয়েছে। আওয়ামী লীগবিহীন ভোটের মাঠে বিএনপি একরকম ওয়াক ওভার পাওয়ার সম্ভাবনা আছে। এই সুযোগকে কাজে লাগিয়ে নির্বাচনী ট্রফি ঘরে তুলতে চায় তারা। এছাড়া জুলাই আগস্ট আন্দোলনের রূপকার বৈষম্যবিরোধী ছাত্র নেতৃত্বের নতুন দল গঠনের ঘোষণাও বিএনপির দ্রুত নির্বাচন দাবির পেছনে আরেকটি কারণ। নতুন দল গঠনের উদ্যোগকে তারা ভালো নজরে দেখছে না। নতুন দলটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পায় কিনা তা নিয়ে তারা শঙ্কিত। তাই দ্রুত নির্বাচন দাবির পাশাপাশি নতুন দলের বিষয়ে নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করে চলেছে। গত 23শে ডিসেম্বর ঠাকুরগাঁওয়ে এক জনসভায় বিএনপির মহাসচিব ভোটের অধিকার আদায়ে 5ই আগস্টের মতো আবার ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে বলে যে উক্তি করেছেন, তাতে এটা স্পষ্ট, এই জন্য তারা রাজপথে আন্দোলন গড়ে তুলতে পারেন। তবে সচেতন ব্যক্তিরা নতুন দল গঠনের বিষয়কে ইতিবাচক হিসেবেই দেখছেন। তাদের বক্তব্য হলো, চিরপ্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি এখন বাংলাদেশের একক রাজনৈতিক শক্তি। রাজনীতিতে একক শক্তি গণতন্ত্রের জন্য শুভকর নয়। তাই গণতন্ত্রের স্বার্থে বিএনপির সামনে একটি শক্ত প্রতিদ্বন্দ্বী আবশ্যক। এই মুহূর্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যদি আগ্রহী বিশিষ্ট নাগরিকদের সমন্বয়ে একটি নতুন দল গড়ে তুলতে পারেন, তাতে দেশে বহুদলীয় গণতন্ত্রের চর্চা অর্থবহ হয়ে উঠবে। আগেই বলা হয়েছে, বিএনপি দ্রুত নির্বাচনের জন্য যতটা ব্যগ্রতা দেখাচ্ছে, অন্যান্য দল ততটা নয়। কেবল নির্বাচনে আসন বরাদ্দ পাওয়ার আশ্বাসে অনুগামী কয়েকটি ক্ষুদ্র দল বিএনপির সঙ্গে কণ্ঠ মেলাচ্ছে। অবস্থার দৃষ্টে এটা বলা অসমীচীন নয়। বিএনপি যদি নির্বাচনের দাবিতে আন্দোলনে নামে, তাহলে হয়তো তাদের একলাই পথে চলতে হবে। গত 15 বছরে $280 বিলিয়ন পাচার হয়েছে বলেছেন মির্জা ফখরুল। গত 15 বছরে $280 বিলিয়ন পাচার হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান প্রজন্ম গত 3 টার্মে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এ কেমন গণতন্ত্রের কথা? এ কেমন রাজনীতি, যেখানে 5 বছরে একবারও ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি? তিনি বলেন, আমরা গণতন্ত্রের কথা বলি, কিন্তু গণতন্ত্রের সঠিক চর্চা করি না। ফলে ডেমোক্রেটিক প্রতিষ্ঠানগুলো তৈরি হয়নি। আমরা রাজনৈতিক দলগুলো পরস্পরের বিরোধিতা করি। তিনি আরো বলেন, সহনশীলতার মাধ্যমে গণতন্ত্র চর্চা করে সামনে এগিয়ে যেতে পারি, তা চিন্তা করি না। বিগত সরকারের আমলে প্রতি বছরে $16 বিলিয়ন বিদেশে পাচার করা হয়েছে, যা 15 বছরের হিসাবে প্রায় $280 বিলিয়ন। এখন নতুন করে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়া হবে। স্মৃতিচারণ করে তিনি বলেন, দিনাজপুর সরকারি কলেজ একটি গৌরবময় প্রতিষ্ঠান। এখান থেকে বহু শিক্ষক, অধ্যাপক, প্রকৌশলী, চিকিৎসক, সফল ব্যবসায়ী, নেতাকর্মীরা বের হয়ে এসে এখন সুযোগ এসেছে দেশকে নতুনভাবে গড়ে তোলার। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।